জি, সম্মানিত সাংবাদিক বিন্দু, আসসালামু আলাইকুম, আদাব। আপনারা হয়তো ইতিমধ্যে অবগত আছেন যে গত রাত্রের আগের দিন সকালবেলা আমরা একজন বিকাশ ব্যবসায়ী এবং ঢাকাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামাতের নেতা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, তিনি বিকাশ নগদ সহ একজন মুদির দোকান পরিচালনা করতেন। তিনি 17 তারিখ রাত 12টার পরে তার দোকান বন্ধ করে বাসায় যাওয়ার প্রাককালে তার একজন পরিচিত সৈকত মণ্ডল তাকে ফোন করে যে তার কাছে বাকি টাকা রয়েছে 1100 টাকার মতো, সেই পাওনা টাকা ফেরত দেবে মর্মে তাকে ডেকে নিয়ে যায় এবং তার বাড়ির রাস্তায় তাকে কৌশলে ক্লোরোফেম মেশানো একটা রুমাল তার নাকে শুকিয়ে তাকে অজ্ঞান করে এবং কাঁচা রাস্তার পাশে একটা পরিত্যক্ত জায়গার মধ্যে ফেলে রাখে। তার কাছে থাকা ফ্লেক্সিলোড এবং নগদ এবং বিকাশ সরবরাহ করার জন্য যে মোবাইল দুটি ছিল, স্মার্ট মোবাইল ফোন, সেই মোবাইল দুটি নিয়ে নেয় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে, জখম করে। ঘটনাস্থলেই ডিসি নজরুল মারা যায়। পরের দিন সকালবেলা গ্রামবাসী দেখতে পায় যে রাস্তার পাশে একটা নিথর ডেড বডি পড়ে রয়েছে। সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই, গিয়ে লাশ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য আমরা প্রাথমিকভাবে যে সুরতাল প্রস্তুত করে মর্গে প্রেরণ করি। এরপর ঘটনাটা অনুসন্ধানে আমরা আমাদের থানার একটা চৌকস টিমকে আসলে মনোনীত করি। তারা এই ঘটনার বিষয়ে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানকালে আমরা প্রাথমিকভাবে যে তথ্যটা পাই সেটা হচ্ছে এই ডিসি নজরুল ইসলামের দোকানঘরটি ঘটনার থেকে 1.5 মাস পূর্বে চুরি হয়। এই চুরি সংক্রান্তে স্থানীয়ভাবে তারা 3 জনকে সন্দেহ করে। পরবর্তীতে তাদেরকে ডেকে নিয়ে এসে একটা দরবারে উপস্থিত করলে সেখানে তারা স্বীকার করে যে ঘটনাটি সংগঠিত তারাই করেছে। ফলশ্রুতিতে সৈকতকে 60,000 টাকা, সৌরভকে 60,000 টাকা জরিমানা করে। সেই টাকাটা সৌরভের পরিবার এককভাবে বেয়ার করে, কিন্তু তার সঙ্গে যে আরো 2 জন ছিল তারা এই টাকাটা একটি টাকাও পে করেনি। সেখান থেকে সৌরভের মাথার মধ্যে একটা জিনিস কাজ করে, মানে রাগান্বিত হয়ে ওঠে যে কেন তাকে এককভাবে এই জরিমানাটা করা হলো, যদিও সেই ঘটনার সঙ্গে 3 জন সংশ্লিষ্ট ছিল। এর পিছনে কাহিনী, সৌরভ একজন স্টুডেন্ট, সে নাগাইহাট হাই স্কুলে 10ম শ্রেণীর ছাত্র। পাশাপাশি সে গাইবান্ধা শহরে থেকে একটা কোচিং সেন্টারে কোচিং করে এবং আবাসিক থেকে গাইবান্ধায় অবস্থান করে। গত পরশুদিন রাত্রে সে নামাজ পড়ার অজুহাতে কোচিং সেন্টার থেকে বের হয়ে আসে এবং পূর্বের যে তার আক্রোশ সেটাকে চরিতার্থ করার জন্য তার ব্যাগের মধ্যে একটি ধারালো চাকু এবং অজ্ঞাত একজন রিক্সা চালকের মাধ্যমে ক্লোরোফর্ম জাতীয় নেশা জাতীয় পদার্থ সেটা সে ক্রয় করে নিয়ে আসে। সেটা নিয়ে আসার পরে ঘটনাস্থল শীতল গ্রামে আসে, যেটা তার নিজের জন্মস্থান। সেখানে আসার পর এই ব্যবসায়ী নজরুল ইসলামের সঙ্গে রাত 12টার পরে যোগাযোগ করার পরে সে দোকান বন্ধ করে তার সঙ্গে দেখা করলে সে কৌশলে ক্লোরোফর্ম মেশানো রুমালটা তার মুখের মধ্যে দিয়ে তাকে অচেতন করে এবং কিছু দূর নিয়ে গিয়ে তাকে একটা ফাঁকা পরিত্যক্ত মাঠের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে তাকে হত্যা করে এবং তার কাছে থাকা ফ্ল্যাক্সিলোড এবং বিকাশ পরিচালনার জন্য যে 2টি স্মার্টফোন ছিল সেই স্মার্টফোন দুটি নিয়ে যায়। আমরা ঘটনা তদন্তে প্রাথমিকভাবে এই চুরির বিষয়টিকে সামনে নিয়ে তদন্ত করি এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা দেখতে পাই যে একটি নাম্বার তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করতেছে রাত্রিবেলা। পরে সেই নাম্বারের তথ্যের আমরা সংগ্রহ করি, সেটার সঙ্গে আমাদের যে আধুনিক তথ্য প্রযুক্তির যে তদন্ত এবং অ্যানালগ যে তদন্ত, দুটার সঙ্গে ম্যাচ হয়ে যায় এবং সামনে চলে আসে এই সৈকতের নাম, সৌরভের নাম। পরবর্তীতে আমরা সৌরভের একজন বন্ধুকে আমরা প্রথমের দিকে আটক করি। পরবর্তীতে তার কাছ থেকে তথ্য নিয়ে একে আমরা গাইবান্ধা শহর থেকে এটা মেরিট কেয়ার কোচিং সেন্টার, সেটাতে আবাসিক থাকার ব্যবস্থা রয়েছে, সেই মেরিট কেয়ার কোচিং সেন্টার থেকে তাকে আমরা আটক করতে সমর্থ হই
পুরা ঘটনাটাই আমরা ঘটনার পর থেকেই তদন্ত করি এবং কালকে রাতভর অভিযান পরিচালনা করি। এই অভিযানে সরাসরি আমাদেরকে তথ্য প্রযুক্তি দিয়ে সহযোগিতা করে এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেন আমাদের গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব নিশাত জেলা স্যার। তিনি সারা রাত থেকে আমাদের সব রকমের পরামর্শ দেন এবং এই অভিযান পরিচালনার সফল করার জন্য সহযোগিতা করেন। আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তার পরামর্শে এবং আমার থানার চৌকস টিম, যার নেতৃত্বে ছিলেন আমার ইন্সপেক্টর তদন্ত পবিত্র কুমার সহ অন্যান্য টিমের সদস্য এসে সেলিম সহ অন্যান্যরা সহ সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আপনাদের ঐকান্তিক সহযোগিতা পেয়েছি। পাশাপাশি এই আসামিকে গ্রেপ্তার করার পরে আমরা জানতে পারি যে সে ডিসিজকে হত্যা করার পর তার কাছ থেকে যে দুটি ফোন, সেই ফোন দুটি সে একটি হচ্ছে পুকুরে ফেলে দেয় এবং আরেকটি গোবিন্দগঞ্জে এসে একটা বিল্ডিং এর উপরে ছুঁড়ে মারে এবং যে ধারালো অস্ত্র দিয়ে সে হত্যাকাণ্ডটি সংঘটিত করে সেই ধারালো অস্ত্রটি একটি পুকুরে ফেলে দেয়। তার স্বীকারোক্তি মোতাবেক আমরা পরবর্তীতে সেসব জায়গায় গিয়ে অভিযান পরিচালনা করি এবং আমাদের গোবিন্দগঞ্জ শহরের একটি পরিত্যক্ত বিল্ডিং এর ছাদ থেকে মোবাইল ফোন একটি, অপর একটি মোবাইল ফোন নাকাই ইউনিয়নের শীতল গ্রামের একটি পুকুরে ফেলে দেন এবং ধারালো চাকুটিও আরেকটি পুকুরে ফেলে দিয়েছিলেন। সেটা তার স্বীকারোক্তি মতো স্থানীয় লোকজনের সহযোগিতায় পুকুর থেকে আমরা ধারালো অস্ত্র, মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হই। ধন্যবাদ। হ্যাঁ, সেই বিষয়টিও আমরা আসলে মাথায় রেখেছি। আমাদের তদন্ত কার্যক্রম এখন পর্যন্ত অব্যাহত রয়েছে যে একে কেউ ব্যবহার করতে পারে অথবা তার সহযোগী হিসাবে আরো কেউ থাকতে পারে। আমরা সেটা এখনো জিজ্ঞাসাবাদ করতেছি। আমাদের তদন্ত অব্যাহত আছে এবং অভিযানও অব্যাহত রয়েছে।